সে কখনই সবজি বিক্রি করতে এসেছি, কিন্তু একটা সবজিও বিক্রি করতে পারিনি। এবার যে সকাল গড়িয়ে দুপুর হয়ে আসছে, আমি আর কখন সবজিগুলো বিক্রি করব? কেউ তো আমার দোকানে সবজিগুলো নিতেই আসছে না। ওই তো সুখী দিদি আর কাকুলি দিদি এদিকে আসছে, দেখি তো ওরা সবজি নেয় কিনা। সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা সবজি, একদম সস্তা দামে। নিয়ে যাও টাটকা টাটকা সবজি নিয়ে যাও। কাকুলি দিদি, তুমি ওই টোনার দোকানে সবজি কিনতে যেও না। এগুলো সবজি টোনা সস্তা দামে বিক্রি করছে, তার মানে এই সবজিতে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। চলো আমরা অন্য দোকান থেকে সবজি নিয়ে যাই। হ্যাঁ সুখী, তুই ঠিক বলেছিস, চল আমরা অন্য দোকানে যাই। কি, ওরা তো অন্য দোকানে চলে গেল। হে সৃষ্টিকর্তা, এগুলো আমার সাথে কি হচ্ছে? তবে কি আমাকে আজ এভাবেই বাড়ি ফিরতে হবে? হ্যাঁ, আজ বরং আমি বাড়ি ফিরে যাই। এবেলা মনে হয় না আর আমি সবজি বিক্রি করতে পারবো। এরপর টোনা সবজি নিয়ে বাড়িতে চলে যায়, আর টনি টোনাকে বলতে থাকে, এ কি টোনা, তুমি সবজি নিয়ে এলে যে, তবে কি তুমি সবজিগুলো বিক্রি করতে পারোনি? না টনি, আমি আজ একটা সবজিও বিক্রি করতে পারিনি। আমি যে কি করে সংসারটা চালাবো বুঝতেই পারছি না টনি। টোনা, তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন তুমি হাত মুখ ধুয়ে এসো তো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এ কি, হাঁড়িতে তো অল্প একটু ভাত আছে, এখন খেলে রাতে আর খাওয়ার মতো কিছুই নেই। আমি বরং টোনাকে ভাতটুকু খেতে দেই, রাতেরটা রাতে দেখা যাবে। দয়া করে তোমরা আমাকে কিছু খেতে দাও, আমি যে 3 দিন থেকে না খেয়ে আছি। এ কি সাধু বাবা, আপনি আমাদের কাছে খেতে চাইছেন, কিন্তু আজ তো ঘরে আর কোনো খাবার নেই। যেটুকু খাবার ছিল তা আমি টোনার জন্য নিয়ে এসেছি। এখন আমি আপনাকে কি খেতে দেই বলুন তো? টুনি, তুমি বরং এই খাবারগুলো সাধু বাবাকে খেতে দাও। কি বলছো? তাহলে তুমি কি খাবে? তোমাকে যে না খেয়ে থাকতে হবে, ঘরে যে তোমাকে দেওয়ার মতো আর কোনো খাবার নেই। টুনি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। সাধু বাবা 3 দিন থেকে না খেয়ে আছে, আর আমি একদিন না খেলে কি হবে? তুমি আমার খাবারটাই সাধু বাবাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে টোনা, আমি সাধু বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছি। সাধু বাবা, আপনি এখানে এসে বসুন। তোরা অনেক বড় মনের পাখি, সৃষ্টিকর্তা তোদের মঙ্গল করুক। পেটটা একদম ভরে গেল। তোরা আমার অনেক বড় উপকার করলি, তোদের এই ঋণ আমি কখনোই ভুলবো না। তবে তোদের কথা শুনে মনে হলো তোরা অনেক গরিব পাখি, ঠিক মতো তোরা দুমুঠো ভাত খেতে পারিস না। তোদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে বলতে পারিস, আমি তোদের যে কোনো বিপদে তোদের সাহায্য করার জন্য এগিয়ে আসার চেষ্টা করব। সাধু বাবা, আপনি আমাদের সাহায্য করবেন, কিন্তু আপনি তো নিজেই ভালো করে খেতে পারেন না, আমাদের আবার সাহায্য করবেন কি করে? ওসব জেনে তোদের কাজ নেই। তোরা যদি কোনো বিপদে পড়িস আমাকে স্মরণ করিস, আমি সাথে সাথে তোদের কাছে চলে আসব। এখন আমাকে ফিরে যেতে হবে, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। টোনা, এই সাধু বাবা নিশ্চয়ই সাধারণ কোনো সাধু নয়, উনি নিশ্চয়ই কোনো জাদু শক্তি জানে। হ্যাঁ টুনি, তাই হবে হয়তো। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টোনা মোড়ল মশাইয়ের কাছে যায়। মোড়ল মশাই, দয়া করে আমাকে 5,000 টাকা ধার দিন, আমি 1 মাসের মধ্যেই আপনার টাকা পরিশোধ করে দিব। টোনা, তুই টাকা ধার নিবি? কিন্তু আমি তো কম টাকা ধার দেই না। তুই যদি টাকা ধার নিতে চাস তবে তোকে 20,000 টাকা ধার নিতে হবে, না হলে আমি কোনো টাকা ধার দিতে পারবো না। মোড়ল মশাই, আমি কি করে 20,000 টাকা ধার নিব? আমি তো 20,000 টাকা পরিশোধ করতে পারবো না। তাহলে টাকা ধার নিতে হবে না। মোড়ল মশাই, আমার যে টাকাটা খুব দরকার, তাই তো আমি আপনার কাছে এসেছি। ঠিক আছে, আপনি আমাকে 20,000 টাকাই দিন। ঠিক আছে, আমি তোকে 20,000 টাকা দিচ্ছি। 1 মাসের মধ্যে 20,000 টাকা পরিশোধ করে দিতে হবে। আর যদি টাকা পরিশোধ করে দিতে না পারিস তবে তোর বাড়ি আমি দখল করে নিব, বুঝতে পেরেছিস? ঠিক আছে মোড়ল মশাই, আমি 1 মাসের মধ্যেই আপনার টাকা পরিশোধ করে দিব। এরপর টোনা মোড়লের কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়।
আর দেখতে দেখতে 1 মাস কেটে যায়। আর মোড়ল মশাই টোনার বাড়িতে আসে। টোনা, এই টোনা, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাইরে আয় দেখি। কি হয়েছে মোড়ল মশাই? আপনি এভাবে চিৎকার করছেন কেন? আর টোনাকে বা ডাকছেন কেন? টোনা তো বাড়িতে নেই। যা বলার আমাকে বলুন। টোনা আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছে, আর তা 1 মাসের মধ্যে দেওয়ার কথা। 1 মাস তো পার হয়ে গেছে, টোনার তো দেখছি টাকা দেওয়ার কোনো নামই নেই। এসব আপনি কি বলছেন মোড়ল মশাই? টোনা আপনার কাছে 20,000 টাকা ধার নিয়েছে, কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। অত সব আমি জানি না। টোনা আসলে বলিস আমি টাকা নিতে এসেছিলাম, আর টোনা যদি দিতে না পারে তবে এই বাড়ি আমি দখল করে নিব। এসব কথা বলে মোড়ল সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর টোনা তার বাড়িতে ফিরে আসে। আর টুনি টোনাকে সব কথা খুলে বলে। আর সব শুনে টোনা বলতে থাকে, কি বলছো টুনি? মোড়ল মশাই টাকা নিতে এসেছিল, কিন্তু আমার হাতে যে এখন কোনো টাকা নেই। এখন আমি মোড়ল মশাইয়ের টাকা পরিশোধ করব কি করে? আমি যে কিছুই বুঝতে পারছি না টুনি। টোনা, তুমি যে মোড়লের কাছ থেকে টাকা ধার নিয়েছো তা তো আমাকে বলনি। মোড়ল মশাই বাড়িতে না আসলে তো আমি কিছুই জানতে পারতাম না। আসলে টুনি, আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। তুমি দয়া করে কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে টোনা, আমি কিছু মনে করিনি, কিন্তু এখন তুমি কি করবে? মোড়ল মশাই তো বলে গেছে টাকা দিতে না পারলে উনি আমাদের বাড়িটা দখল করে নিবে। হ্যাঁ টুনি, আমিও তো তাই ভাবছি, এখন যে কি করি। টোনা, সাধু বাবা তো বলেছিল আমরা কোনো বিপদে পড়লে তাকে যেন স্মরণ করি। চলো আমরা সাধু বাবাকে স্মরণ করি। এরপর টোনা ও টুনি সাধু বাবাকে স্মরণ করে। আর সাথে সাথেই সাধু বাবা সেখানে আসে। কি হয়েছে রে মা, আমাকে স্মরণ করেছিস কেন? তবে কি তোরা কোনো বিপদে পড়েছিস? এরপর টুনি সাধু বাবাকে সব কথা খুলে বলে। আর সব শুনে সাধু বাবা বলতে থাকে, ও আচ্ছা, এই ব্যাপার। তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদের সাহায্য করব। আজ থেকে তোদের আর কষ্ট করতে হবে না, আর তোদের না খেয়েও থাকতে হবে না। আমি তোদের যা বলছি তোরা তাই কর। উত্তরে পাহাড়ের পাশে তোরা 2 ঘর দেখতে পাবি। ওই 2 ঘরের মধ্যে একটা ঘর ভালো আর অন্য ঘরটি খারাপ। তোদের ভালো ঘরটি খুঁজে নিতে হবে। তারপর সেই ঘর থেকে তোরা তোদের প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবি। ওই ঘর থেকে তোরা যা চাইবি তোরা তাই পাবি। তোদের আর কোনো কষ্ট থাকবে না। তোরা এক্ষুনি ওই 2 ঘরের কাছে যা। এসব বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর টোনা ও টুনি সেই 2 ঘরের কাছে যায়। আর 2 ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারে না তারা কোন ঘরে ঢুকবে। তখন প্রথম ঘরটা বলতে থাকে, তোমরা আমার ঘরে এসো, আমি তোমাদের সোনাদানা মণিমুক্ত দিয়ে ভরিয়ে দেব। তোমাদের আর কোনো কষ্ট থাকবে না, আমি তোমাদের রাজরানী করে রাখবো। না, তোমরা আমার ঘরে আসো, আমার ঘরে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস পাবে। না না, তোমরা আমার ঘরে এসো, আমার ঘরে আসলে তোমাদের আর মাটিতে পা রাখতে হবে না। টোনা ও টুনি প্রথম ঘরের কথায় পাত্তা না দিয়ে দ্বিতীয় ঘরে প্রবেশ করে। আর দ্বিতীয় ঘরে তারা অনেক সোনা দানা পেয়ে যায়। আর সেখান থেকে তারা সোনা দানা নিয়ে চলে যায়। আর মোড়লের সব টাকা পরিশোধ করে দেয়। আর টোনা ও টুনির সব অভাব দূর হয়ে যায়। তারা সুখী শান্তিতে দিন কাটাতে শুরু করে। দিদি দিদি আই দিদি, আর কত কাজ করবো বলতো? আমার ক্ষুধার জ্বালায় পেট ব্যথা করছে, আমি আর কাজ করতে পারছি না দিদি। বোন, এমন করে বলিস না বোন। মা বাজার থেকে এসে এইসব কথা শুনলে আমাদের আর আস্ত রাখবে না। তুই বরং বসে থাক, আমি সব কাজ করতে পারবো বোন। দিদি, আর কত সহ্য করবো এই সৎমায়ের জ্বালা বলতো? বাবাজি কেন এই আপদকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল? বাবা মা চলে গিয়ে আমাদেরকে কোন অবস্থায় ফেলে রেখে গেছে। বাবা মা, তোমাদের কাছে আমাদের নিয়ে যাও, আমরা ভালো নেই এখানে। বোন,
আমার আর কাঁদে না। শান্ত হবন, ঈশ্বর একদিন না একদিন আমাদের সব সুখের সাথে দেখা করাবে, তুই দেখিস বোন। দিদি, আমি আর পাচ্ছি না, মা তো এখন বাসায় নেই, দয়া করে তুই আমাকে কিছু খেতে দে না রে। মা জানতে পারবে না যে আমি খেয়েছি, আমার না খুব ক্ষুধা পেয়েছে রে। হ্যাঁ বোন, তুই ঠিক কথাই বলেছিস, দাঁড়া তোকে আমি ভাত ডাল খেতে দিচ্ছি বোন। টুকি টিংটিংকে ভাত ডাল খেতে দেয়, আর টিংটিং গপ গপ করে সেগুলো খেতে থাকে, আর খাওয়ার এক পর্যায়ে বলতে থাকে, দিদি আমার পেট ভরেছে, আয় দিদি আমি তোকে বাকি খাবারটুকু খাইয়ে দেই। এমন সময় সেখানে মুন্নি আসে, আর ওদের দুই কন্যার খাওয়ার দৃশ্য দেখে ভীষণ রেগে যায়। আরে আরে আরে, এ আমি কি দেখছি? আমাকে না জানিয়ে তুই আমার অনুপস্থিতিতে চুরি করে খাবার খাচ্ছিস, তাও আবার বেশ আদর যত্ন করে, তাই না? দাঁড়া, আজ তোদের আমি উচিত শিক্ষা দিব। মা, আমরা একটু খাবার চুরি করিনি মা, নিজের বাড়ির খাবার খাওয়া কি কেউ চুরি বলে নাকি বলো তো? এটা আমার বাড়ি, তোদের মুখ পোড়া বাবা টোনা এই বাড়ি আমার নামে লিখে দিয়েছে, আর তোরা হলি আমার বাড়ির কাজের মেয়ে, বুঝেছিস? কাঙ্গালির দল কোথাকার। এতদিন আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, তাই না? তাই তো বলি, রোজ রোজ আমার সংসারে এমন সব জিনিসের অভাব লাগলো কি করে? দাঁড়া তোরা দাঁড়া। মুন্নি একটা গরম চামচ নিয়ে এসে দুই বোনের মুখে লাগিয়ে দেয়। আজ তোদের আমি মেরেই ফেলবো, এতদিন মায়া করে এই বাড়িতে জায়গা দিয়েছিলাম, আজ তোদের শেষ দিন এই বাড়িতে থাকার। মা, আর মেরো না মা, আমাদের লাগছে, আমাদের মেরো না মা, আমরা আর কোনোদিন এমন খাবার চুরি করবো না, তবু তুমি আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না মা। বের হ বলছি, মুখ পড়ি চোরের দল কোথাকার, তোদের কোনো জায়গা নেই আমার বাড়িতে। মুন্নি মারতে মারতে ওদের দুই বোনকে বাড়ি থেকে বের করে দেয়। 4টা যজ্ঞ শেষ করলাম, আর মাত্র একটা যজ্ঞ বাকি, তারপরেই হব আমি মহা শক্তিশালী জাদুই রাজা। হা হা হা। আর জাদুই রাজা হয়ে আমি পুরো পৃথিবীর শুভ শক্তি ধ্বংস করে দিব, আর পুরো পৃথিবীতে আমি রাজত্ব করব। তান্ত্রিক, আর দেরি করিস না, কেউ বাধা দেওয়ার আগেই যজ্ঞ সম্পূর্ণ করতে হবে তোর। এরপর তান্ত্রিক যজ্ঞে মন দেয়। অন্যদিকে একটা পরী উঠতে উঠতে তান্ত্রিকের দিকে এগিয়ে আসে, আর বলতে থাকে, আরে পরি, দ্রুত পাখা চালা, ওই দুষ্টু তান্ত্রিকের মনের আশা পূরণ করতে দেয়া যাবে না, আমি পুরো পৃথিবীর পাখিদের কোনো ক্ষতি হতে দিব না। দুষ্টু তান্ত্রিক, আমি এসে গেছি, তুই আর তোর মনের আশা পূরণ করতে পারবি না, তাকা আমার দিকে, দাঁড়া আমি দেখাচ্ছি মজা। এরপর পরী জাদু করে 3টে পানি ভর্তি হাঁড়ি সেখানে আনে। আমি এই 3 হাঁড়ি জাদুর পানি দিয়ে তোর যজ্ঞ বন্ধ করে দিব, আর এই পানি তোর গায়ে দিয়ে তোর সকল শক্তি কেড়ে নিব। যজ্ঞ বন্ধ কর বলছি দুষ্টু তান্ত্রিক। হা হা হা, বড্ড দেরি করে এসেছিস উপকারী পাখি, আমার যজ্ঞ শেষ, মানে আমি পুরোপুরি শক্তি অর্জন করেছি, এবার তুই আমার শক্তি না, আমি তোর শক্তি কেড়ে নিব, বোকা পরি কোথাকার। তাহলে দেখা তোর শক্তির ক্ষমতা দুষ্টু তান্ত্রিক। পরী আর তান্ত্রিকের মাঝে শক্তির যুদ্ধ লেগে যায়। যুদ্ধের এক পর্যায়ে তান্ত্রিক পরীর সব শক্তি কেড়ে নেয়, আর 3 হাঁড়ির পানি সাথে সাথে বরফে পরিণত হয়ে যায়, আর পরীও আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হা হা হা, এবার কি করবি তুই উপকারী পরি? পৃথিবীর পাখিদের বাঁচাতে এসে নিজেই শক্তি হারালি, এবার এখানে তোর 3 হাঁড়ি নিয়ে পড়ে থাক, আমি গেলাম আমার কাজ করতে। বোকা পরি কোথাকার, বলে কিনা 3 হাঁড়ির পানি দিয়ে আমার শক্তি ধ্বংস করবে। দুষ্ট তান্ত্রিক, আমার শক্তি কেড়ে নিয়ে তুই কিছুই করতে পারবি না, তোর ধ্বংস তো আমার হাতেই হবে। এরপর তান্ত্রিক চলে যায়, আর পরী তার 3 হাঁড়ির পাশে শুয়ে কান্না করতে থাকে। অন্যদিকে বনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, দিদি আমি যে আর পাচ্ছি না, আমার খুব পা ব্যথা করছে, আজকে আমরা অনার জন্য বনের কেউ আমাদের আশ্রয় দিল না, এবার তাহলে আমরা কোথায় যাব, কি করব, কি খাবো? এর চেয়ে ভালো চল দিদি আমরা নদীতে ঝাঁপ দিয়ে মারা যাই।
বাবা মায়ের কাছে চলে যাই। ছি ছি বোন, এমন কথা বলতে নেই। তুই জানিস না আত্মহত্যা মহাপাপ? চল আমরা অন্য বনে চলে যাব। এমন সময় ওদের চোখে ওই আহত পরি পড়ে। দিদি ওই দেখ, সামনে কেউ একজন মাটিতে পড়ে আছে। আবার 3টা হাড়িও দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। চল দিদি, কাছে গিয়ে দেখি। এই, কে তুমি? এভাবে কাঁদছো কেন? তোমার কি কিছু হয়েছে? আমাদের বলো, আমরা তোমাকে সাহায্য করব। ইস, তোমার মাথায় তো অনেক আঘাত লেগেছে, রক্তও বেরিয়েছে। বলো না, কি হয়েছে তোমার? ওদের কথা শুনে পরি সব খুলে বলে, আর সব শুনে ওরা বেশ অবাক হয়ে যায় আর বলতে থাকে, পরি, আমরা তোমাকে তোমার শক্তি ফিরে পেতে সাহায্য করব। বলো, আমরা কি করে তোমাকে সাহায্য করব? আর তুমি কি করলে শক্তি ফিরে পাবে? আমাদের পুরো পৃথিবীর পাখিদের রক্ষা করতে হবে, তো বলো। আমার শক্তি তখনই ফিরে আসবে যখন তোমরা এই 3 হাঁড়ির পানি আমার উপর ছিটিয়ে দিতে পারবে। কিন্তু সেটা সম্ভব নয়, কারণ 3 হাঁড়ির পানি যে বরফ হয়ে গেছে আমার শক্তি কেড়ে নেওয়ার সাথে সাথে। পরি, আমাদের বলো, আমরা কি করে এই 3 হাঁড়ির বরফ পানিতে রূপান্তরিত করতে পারবো? উত্তরে নদীর মাঝে একটা নীল ফলের গাছ আছে। তোমরা যদি ওই নীল ফল দিয়ে এই 3 হাঁড়িকে ছোঁয়াতে পারো, তাহলে বরফ পানি স্বাভাবিক পানি হয়ে যাবে। তবে তোমাদের ওখানে কলা পাতায় ভেসে যেতে হবে, সাথেই 3 হাঁড়িকেও নিতে হবে। তোমরা 2 কন্যা কি পারবে কলা পাতায় ভেসে 3 হাঁড়ির বরফ পানিতে রূপান্তরিত করতে? অবশ্যই পারবো। আমাদের যে পারতেই হবে, ওই তান্ত্রিককে ধ্বংস করতেই হবে। টিং টিং, চল বোন। ওরা 2 কন্যা 3 হাঁড়ি নিয়ে কলা পাতায় ভাসতে থাকে ওই নীল ফলের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর 2 কন্যা কলা পাতায় 3 হাঁড়ি নিয়ে নীল ফলের কাছে পৌঁছায় আর নীল ফল দিয়ে ওই 3 হাঁড়িকে ছোঁয়ায়, আর বরফ সাথে সাথেই পানিতে পরিণত হয়ে যায়। দিদি, আর দেরি করা যাবে না। 3 হাঁড়ির বরফ পানিতে পরিণত হয়েছে। তাড়াতাড়ি কলা পাতা পাড়ে বেরাতে হবে রে। পরি, আমরা আমাদের কাজ সফলভাবে সম্পূর্ণ করেছি। দাও দাও, আর দেরি করো না। জলদি ওই 3 হাঁড়ির পানি আমার উপর ছিটিয়ে দাও। এরপর ওরা 3 হাঁড়ির পানি পরীর উপর ছিটিয়ে দেয়, আর সাথে সাথেই পরী শক্তি সম্পূর্ণ হয়ে যায়। এবার তান্ত্রিক, তুই মজা বুঝবি। চলো 2 কন্যা তান্ত্রিকের কাছে। ওর ধ্বংস তোমরা নিজের চোখে দেখবে। পরী 2 কন্যা আর 3 হাঁড়িকে নিয়ে উধাও হয়ে তান্ত্রিকের কাছে যায়, আর 3 হাঁড়ির পানি তান্ত্রিকের গায়ে ঢেলে দিয়ে ওকে ধ্বংস করে দেয়। এবার আর কোনো অশুভ শক্তি আসতে পারবে না। দুষ্ট তান্ত্রিক কঠোর শাস্তি পেয়েছে। তোমরা অনেক ভালো। আমি কি বলে যে তোমাদের ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। তোমরা 2 বোন এবার বাড়ি যেতে পারো। আমাদের বাড়ি তো নেই, যাবোটা কোথায়? বাড়ি নেই মানে? ও, এই ব্যাপার। তোমাদের সব কথা শুনে অনেক কষ্ট হলো। তবে চিন্তা করো না, আমি তোমাদের সব দুঃখ দূর করে দিব। আমি জাদু দিয়ে এই ঘর আর এই মোহর তোমাদের মাঝে এনে দিলাম, আর আমি মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করতে আসব। তোমরা এখানে ভালো থাকবে। বিদায় বন্ধুরা। এরপর পরী চলে যায়, আর ওরা 2 কন্যা ওখানে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আমরাই দিব আমাদের মাকে ব্লাড। ছোট থেকে এক মাকে হারিয়েছি, আর তারপর নতুন মাকে পেয়েছি। আমরা এই নতুন মাকে আর হারাতে চাই না। আপনি আমাদের রক্ত নিন ডাক্তার আঙ্কেল। মা মারা যাওয়ার পর টুকি আর টিংটিং অনেক অসহায় হয়ে পড়ে। তখন তাদের বাবা টোনা 2 কন্যার কষ্ট দেখে মুন্নি নামের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। মা টিংটিং, টুকি, দেখ আমি তোদের জন্য নতুন মা এনেছি। সত্যি তুমি আমাদের নতুন মা এনেছো? নতুন মা আমাদের খুব ভালোবাসবে বলো বাবা। হ্যাঁ রে মা, ভালোবাসবে।
সারা দিন তোদের সাথে খেলা করবে। তোদের আর একা একা থাকতে হবে না রে মা। ইয়ে কি মজা কি মজা, নতুন মায়ের সাথে আমরা খেলা করব, কি মজা কি মজা। দুই কন্যা আনন্দে লাফাতে থাকে। আর এই আনন্দের মধ্যে দিয়েই কেটে যায় দুদিন। মুন্নি, জরুরি কিছু কাজের জন্য আমাকে এক্ষুনি শহরে যেতে হচ্ছে। তুমি দুই কন্যাকে নিয়ে সাবধানে থেকো কেমন, আর ওদের ভালোভাবে দেখে শুনে রেখো। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি নিশ্চিন্তে যাও। দুই কন্যাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমায়। এরপর টোনা তার কাজে চলে যায়। টুকি, টিং টিং, এদিকে আয় তো একটু। হ্যাঁ মা বলো, তুমি আমাদের ডাকছিলে? হ্যাঁ ডাকছিলাম, আমার পা প্রচন্ড ব্যথা করছে। টুকি, তুই আমার পা টিপে দে তো। আর টিং টিং, যা তুই আমার জন্য গরম গরম এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। মা, আমি তো কফি বানাতে পারি না, কি করে আমি তোমাকে কফি বানিয়ে দিব বলো মা? সামান্য এক কাপ কফি বানাতে পারিস না? তোদের মা তোদের কি শিখিয়ে গেছে? হ্যাঁ, সারাদিন শুধু খাওয়া আর ধেই ধেই করে ঘুরে বেড়ানো শিখিয়েছে, তাই না রে? মা, তুমি এভাবে বলছো কেন? আমাদের মা কখনোই আমাদের দিয়ে কোনো কাজ করাতো না। সব সময় তার দুই কন্যাকে অনেক ভালোবেসে আগলে রাখতো, আর তুমি আমাদের এভাবে বলছো মা? যত বড় মুখ নয় তত বড় কথা। যা বলছি এক্ষুনি রান্নাঘরে যা, আর গিয়ে চুপচাপ কফি বানিয়ে নিয়ে আয়। মায়ের ধমকানি খেয়ে টিং টিং আর কোনো উপায় না পেয়ে রান্নাঘরে চলে যায়। ও মা গো, চলে গেল গো, চলে গেল। এ কি, তোর কি হয়ে গেল টিং টিং? তুই কেন কফি বানাতে এলি বল? চল আমার সাথে চল, আমি তোর হাতে মলম লাগিয়ে দিচ্ছি। টুকি টিং টিংকে নিয়ে নিজের ঘরে চলে যায়। এগুলো হলো আমার সতীনের মেয়ে, আর সতীনের মেয়েকে ভালোবেসে কোনো লাভ নেই। দুদিন পর আমাকে লাথি মেরে সব সম্পত্তি নিজেদের নামে করে নিয়ে স্বামীর বাড়িতে চলে যাবে। তার থেকে ভালো হয় এদেরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব। আমার জ্বালা সহ্য করতে না পেরে এরা নিজে থেকেই বাড়ি থেকে চলে যাবে। হ্যাঁ, আমি এটাই করব। মুন্নি তার শয়তানি হাসি হেসে নিজের ঘরে চলে যায়। মা, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? তোমাকে ছাড়া যে আমাদের একদম ভালো লাগে না। বাবা আমাদের ভালোর জন্য একটা নতুন বাইরে ছিল, কিন্তু পা তো আমাদের একদমই ভালোবাসে না। এমন সময় মুন্নি ওদের ডাকতে থাকে, আর দুই কন্যা মুন্নির কাছে গিয়ে হাজির হয়। শোন, তোদের বাবা আসতে আরো কিছুদিন দেরি হবে। ততদিন তোরা দুজনে বাড়ির সব কাজ শিখে নে কেমন? কি করতে হবে আমাদের বলো মা? বাইরে বালতি রাখা আছে, সেই বালতি নিয়ে ওই দূরের কুয়ো থেকে এক বালতি জল তুলে নিয়ে আয়, যা। আর তাড়াতাড়ি আসবি কিন্তু। টিং টিং, তুই গিয়ে ঘরগুলো মুছে নে, যা। মুন্নির আদেশ অনুযায়ী দুই বোন দুই দিকে কাজের জন্য চলে যায়। টুকি বালতি নিয়ে কুয়োতে ফেলে। উফ, এত ভারী, আমি তো একদম তুলতে পারছি না। এত ভারী যে এই ভারীতে আমার হাত দুটোই দড়ি দিয়ে কেটে যাচ্ছি। মা, মা গো, এই যা, এটা কি হলো? আমার বালতিটা যে কুয়োর ভিতরে পড়ে গেল। এই বালতি তোলার মতো তো কোনো উপায়ও নেই। এখন আমি মায়ের কাছে কি করে যাব? কিন্তু এভাবে পা গুটিয়ে বসে থাকলেও তো হবে না, আমি বরং বাড়িতে ফিরে যাই। কি রে টুকি, তুই খালি হাতে কেন? বালতি কোথায়, আর জলই বা কোথায়? মা, বালতিটা খুব ভারী ছিল, আমি একদম টেনে উপরে তুলতে পারিনি, তাই কারণে বালতিটা কুয়োর মধ্যে পড়ে গেছে মা। হায় 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 রে, এ কি সর্বনাশা কাণ্ড করেছে রে মেয়েটা। দাঁড়া, তোকে কুয়োর মধ্যে বালতি ফেলার সাহসটা বের করছি। এই বলে মুন্নি টুকিকে মারতে শুরু করে। মা, তুমি আমাকে মেরো না মা, আমার যে খুব লাগছে, আমি ইচ্ছে করে বালতি ফেলে রিবা, আমার প্রচন্ড লাগছে, আমাকে ছেড়ে দাও, তুমি দয়া করে আমাকে আর মেরো না। টুকি তার মায়ের কাছে অনেক আকুতি মিনতি করতে থাকে, কিন্তু মুন্নি তা একদম কানেই নেয় না। কিছু ভাঙার শব্দ হলো মনে হচ্ছে, দেখি তো গিয়ে।
হায় 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 রে, অলক্ষী কোথাকার! এ তুই কি করেছিস? আমার সব শখের গ্লাসগুলো ভেঙে ফেলেছিস। তোরা দুই বোন কি শুরু করেছিস? হ্যাঁ, বল বল, তোরা কি শুরু করেছিস? আজ তোকে আমি আমার গ্লাস ভাঙার শখ মিটিয়ে দিব। আজ তো তোর জীবন আমি বের করেই ছাড়বো। মা, তুমি আমাকে যত পারো মারো, তবু আমার বোনকে ছেড়ে দাও প্লিজ। মা, তুমি ওকে ছেড়ে দাও। মা, ওকে আর মেরো না, আর মেরো না ওকে। বোনের জন্য খুব দরদ তাই না? তাহলে তুইও বোনের জন্য মার খা। মা, এত নিষ্ঠুর কেন তুমি? এমন নির্মম ভাবে তুমি আমাদের বাঁচছো কেন? তোমার কি একটু মায়া হচ্ছে না? তোদের দুই কন্যার জন্য আমার মনে কোনো মায়া দয়া নেই। তোরা মরলেই আমি অনেক খুশি হব, বুঝেছিস? বেশ কিছুক্ষণ মারার পর মুন্নি নিজের ঘরে গিয়ে আরামে ফল খেতে শুরু করে। এভাবেই দুদিন কেটে যায়। টোনাও কাছে এসে বাড়ি ফিরে আসে। টুকি, টিং টিং, মুন্নি, এই দেখো তোমাদের জন্য আমি কত খেলনা নিয়ে এসেছি। কই রে মা তোরা? ওরা নিজেদের ঘরে ঘুমাচ্ছে, ওদের আর ডেকো না তো। সে কতদিন পর তুমি এলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, আমি যাচ্ছি। এরপর টোনা ঘরের দিকে যেতে থাকে, আর হঠাৎই মুন্নি মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। টোনা তাড়াতাড়ি মুন্নিকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। মিস মুন্নির ব্লাড ক্যান্সার হয়েছে। এটাকে বাঁচাতে হলে এক্ষুনি সব ব্লাড পরিবর্তন করে আবার নতুন ব্লাড দিতে হবে। আমরাই দিব আমাদের মাকে ব্লাড। ছোট থেকে এক মাকে হারিয়েছি, আর তারপর নতুন মাকে পেয়েছি। আমরা এই নতুন মাকে আর হারাতে চাই না। আপনি আমাদের রক্ত নিন ডাক্তার আঙ্কেল। তোমাদের দুই কন্যার মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। এরপর ডাক্তার টুকি আর টিং টিং এর রক্ত নিয়ে মুন্নিকে দেয়, আর মুন্নিও সুস্থ হয়ে ওঠে। মারে, আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি, আর আজ তোরাই আমাকে বাঁচালি। তুমি যে আমাদের মা, আর মাকে সন্তান বাঁচাবে না তা কি করে হয় বলো তো? এরপর তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।